নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজনীতির মাঠ। সবচেয়ে বড় দলগুলোর মধ্যে আলোচনা থাকা বিএনপি। আজকে আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের বাংলাদেশ প্রতিদিন স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ব্যবসায়ী নেতা, বিএনপি নেতা এম কফিল উদ্দিন। আপনাকে স্বাগত বাংলাদেশ প্রতিদিন স্টুডিওতে। আপনাকে স্বাগত। আমরা একেবারে শুরুতে জানতে চাই যে রাজনীতিতে আসার শুরুটা আসলে কিভাবে করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি ব্যবসায়িক নেতা বটে, কিন্তু আমি আমার জীবনের রাজনীতি, ছাত্র রাজনীতি দিয়ে আমি আমার জীবনটা শুরু করেছিলাম। প্রায় 40 বছরের অধিককাল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আছি। আমি সেই 1986 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমি শুরু করেছিলাম। আমার প্রায় 40 বছরের এই পথ চলায় আমি আমার পদ পজিশন নিয়ে আমি এই রাজনীতিটা করতাম। তারপরে আমি একটি সরকারি কলেজের আমি ছাত্র সংসদের জিএসবিপি ছিলাম। আমি ঢাকা মহানগর উত্তরার বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি উত্তরা পূর্ব থানার সভাপতি ছিলাম বিএনপির মূল সংগঠনের। আমি অবিভক্ত ঢাকার সদস্য ছিলাম আমাদের প্রয়াত সাদেক হোসেন খোকা সাহেবের কমিটি। তারপরে আমি বৃহত্তর উত্তরা থানার সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি ছাত্র রাজনীতিতে আমার সর্বোচ্চ পোস্ট ছিল, আমি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মেম্বার ছিলাম, যেটা সুয়েল বাই পিন্টু বেল কমিটির। আমি মহানগর উত্তর দক্ষিণ ভাগ হওয়ার পর আমাদের এই কায়ুম ভাই হাসান ভাইয়ের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি এখন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির জয়েন্ট কনভেনর হিসাবে আমি কাজ করছি। দেখুন, আসলে জীবনের এই 40 বছরের পথ চলায় আমি অনেক ঘাত প্রতিঘাত, আমি অনেক চড়াই উতরাই পারিয়ে আজকে আমি কফিল। আমি এই রাজনীতির পাশে আমি আমার ব্যবসাটা পরিচালনা করে আসছি। আমি বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখি। আমি গার্মেন্টস ব্যবসায়ী। আমি আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার হাজার হাজার শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে কাজ করি। আমি বাংলাদেশে একটি লিড গোল্ড সার্টিফাইড অর্থাৎ পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করেছি। আমি সততার সাথে আমি ব্যবসার পাশাপাশি আমি রাজনীতিটা ধরে রেখেছি। এই কারণে যে আমার জীবনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে আমার জীবনটা শুরু হয়েছিল। এই গত ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমার নামে প্রায় 156টা মামলা নিয়েছিল। 2টো মামলায় আমাকে জেল দিয়েছিল, একটা 10 বছর আর একটা মামলা 7 বছর। এই এত কিছু উপেক্ষা করেও আমি কোর্টের বারান্দায় প্রতিদিন আমাকে দৌড়াতে হতো। ব্যবসা বাণিজ্যে আমি পলাতক জীবনযাপন করতাম। আমি কিছু লোকবল, আমার ভালো লোকবল দিয়ে আমার ছিল, তারা আমরা আসলে পরিবারের 2 ভাই আমরা রাজনীতি করি, আর 2 ভাই ব্যবসা বাণিজ্যের সাথে আছে বলে আমি হয়তো টিকে আছি। এই গত ফ্যাসিস্টদের আমলে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সেটা হলো ব্যবসায়িক, পারিবারিক। আমার এক্সপোর্টের গাড়ি যুবলীগ ছাত্রলীগ রাতের বেলায় ধরে নিয়ে যেত। আবার আমার একটা পেট্রোল ফিলিং স্টেশন আছে, রাতের বেলায় যে 100 লিটার অকটেন গাড়িতে ঢেলে বলতো আমি যুবলীগ ছাত্রলীগ। আমি কোনো উপায়ন্তর ছিল না, শুধু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই আইএমএ জাহেলিয়ার যুগ থেকে কবে পাবো। এমনিভাবে এই ব্যবসার পাশাপাশি আমি রাজনীতিতে ধরে রেখেছি। দেখুন, আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলতে চাই যে আজকে আমার ঢাকা 18 আসন, এই ঢাকা 18 আসন হলো প্রায় 7.5টা থানা দিয়ে গঠিত ভৌগোলিক অবস্থান। এইখানে আমি নিজেকে যে জিনিসটা বলে থাকি, আমার মূল বাড়ি দক্ষিণখানে। এখানে আমি একজন স্থায়ী আদিবাসী। এইখানে আমার দাদার বাবার জন্ম,
আমার দাদার জন্ম, আমার বাবার জন্ম, আমার জন্ম, আমার ছেলেরও জন্ম, অর্থাৎ আমরা কয়েক পুরুষের জন্মস্থান আমার এটা। যেহেতু আমি জাতীয়তাবাদী ছাত্র দল দিয়ে আমি জীবন শুরু করেছি, এই উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, খিলক্ষেত, এই আমার এয়ারপোর্ট, এই অঞ্চলটা দিয়ে বেসিক্যালি আমার ঢাকাটার আসন। এই আসন থেকে আমি গত 2020 সালেও আমি মনোনয়ন চেয়েছিলাম উপনির্বাচনে। সেইখানে আমি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু চূড়ান্তটা আমার হয়নি। তা আমার এই এলাকার, আমার প্রাণের দাবি, এই এলাকার মানুষের দাবি যে আমরা স্বাধীনতার পর এই উত্তরখান, দক্ষিণ খান থেকে, অর্থাৎ আমাদের একটি আমরা যেটা বলি উত্তরা মডেল টাউন হলো আমাদের 6 নম্বর সেক্টরে যেটা রেল লাইন ডিমার্কেশন আছে। আমরা পূর্ব সাইডে যারা আছি এইখানে আমরা লক্ষ লক্ষ লোক বসবাস করি। এখানে ভোটের পরিমাণ অনেক বেশি, সিংহভাগ ভোট হলো আমাদের এই অঞ্চলে। আমাদের এলাকার মানুষের দাবি হলো যে আমরা স্বাধীনতার পরে কোনো এমপি মন্ত্রী আমরা পাইনি, কেউ চাওয়ার জন্য চেষ্টা করেনি। তো এখন ভাই আমরা যেহেতু 40 বছর আমি আমার জীবন জৈবন দিয়ে আমি এই দলটা অন করেছি, এখন আমাদের একটু চাওয়ার সময়। আমি আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি জনাব তারেক রহমান সাহেবকে আমি বলেছি, তার সাথে আমার অনেকবার কথা হয়েছে। আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি নির্ধারক থেকে শুরু করে সবাই জানেন আমার বিষয়টা। তো আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমার বা আমার নীতি নির্ধারক দলের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার দাবি হলো যে দীর্ঘদিন এই মামলা হামলা পরিবার পরিজন দিয়ে আমি অনেক ত্যাগ স্বীকার করার পরে আজকে একটি নির্বাচন আসছে দেশে। সেই নির্বাচনে আমি একজন পদপ্রার্থী, আমি মনোনয়ন প্রত্যাশী। আপনাদের মাধ্যমে যদি আমি এই দেশের মানুষকে বলতে পারি তাহলে এটা আমার আরো পরিস্ফুটিত হবে, এটা আমি আরো আমার এলাকার মানুষ বুঝবে। তা এলাকার মানুষের দাবি একটাই যে আমরা এবার স্থানীয় মানুষকে আমরা ভোট দিব। এই রাজনীতিটা নিয়ে গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আমাদের এলাকাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল আজহা নামাজ দিতে পারতাম না, মানুষ মারা গেলে একটা জানাজা নামাজ পড়তে পারতাম না, আমরা বিয়ে সাদের অনুষ্ঠানে ঠিক মতো আমরা জয়েন করতে পারতাম না। কারণ ছিল একটাই, আমরা বিএনপি করি। আমাদের অনেক রকমের ক্ষয়ক্ষতি এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা করে গিয়েছে। আমি মনে করি এই এলাকা থেকে আমরা নির্বাচিত হলে আমাদের এলাকার অনেক অসম্পূর্ণ অনেক রকমের কাজ বিগত সরকার তারা কোনো উপায়, অনেস্টলি বলি উত্তরখান দক্ষিণখান এই অঞ্চলটা কোনো কাজকাম উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। কোনো রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, আমার মনে হয় যে এটা একটা আইএমএ জাহিলিয়ার যুগে বসবাস করতেছি। আপনি দেখেন এখন শীত মৌসুম শুরু হতে যাচ্ছে, এখনো কিছু কিছু জায়গায় উত্তরখান দক্ষিণখানে গেলে পায়ে হেঁটেও অনেকের বাড়িতে যাওয়া যায় না। মানুষ কি চায়? মানুষ তো ধরেন নাগরিক সুবিধা, মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষ ভ্যাট দিচ্ছে। এখন যদি আমি আমার বাড়ি ঘরে আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুল কলেজে না যেতে পারি, আমি যদি আমার বাজারে নিয়ে যেতে পারি, আমি যদি আমার অফিস আদালতে না যেতে পারি, অর্থাৎ এক কথায় বলা চলে নাগরিক সুবিধা যদি আমি না পাই, সেই নাগরিক সুবিধা যদি এই সরকার, বিগত সরকার বিবেচনা কোনোদিন করে নাই, যার ফলে একেবারে বাতির নিচে অন্ধকার। আমরা ঢাকা সিটি কর্পোরেশনে বসবাস করি। আমাদের ধরেন দক্ষিণখান ইউনিয়নের এক সময় এটাকে ভেঙে আমরা 4টা ওয়ার্ডে আমাদের রূপান্তরিত হয়েছে। আমার ওয়ার্ড 47 নম্বর ওয়ার্ড। আপনি দেখবেন একটা সুস্থ মানুষ গাড়িতে দূরের কথা পায়ে হেঁটেও পুরো এলাকাটা পরিদর্শন করতে পারবে না। সো এই ফ্যাসিস্ট সরকার কোনো কাজ করে নাই। আমরা, আল্লাহ যদি আমাদেরকে ভাগ্যে রাখে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অবশ্যই আমি মনে করি উনি বিবেচনায় নেবেন
আমরা ওনার সাথে দেখা করেছি, কথাও বলেছি। উনি ইনশাল্লাহ বিবেচনা নেবেন এবং আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে আরেকটা কথা বলতে চাই, দেখেন এই অঞ্চলে এমন কোনো পাড়া মহল্লা, এমন কোনো জায়গা নেই যে আমার দলীয় নেতাকর্মী নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার বন্ধু বান্ধব নাই। তা আমি মনে করি আমার ওভার কনফিডেন্ট, আমি এখানে মনোনয়ন পেলে অবশ্যই আমি বিজয়ী হব। আরেকটা হলো আমরা ভোটের রাজনীতি করি। আপনাকে একটু বলতে চাই, আমার ইমিডিয়েট বড় ভাই দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তৎকালীন সময়ে অ্যাডভোকেট সাহারা খাতুন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আর আওয়ামী লীগের সভাপতি ছিলেন তোফাজ্জল। তাদের সাথে আমরা ফাইট করে, আমাদের মার্কা ছিল গরুর গাড়ির মার্কা, চেয়ারম্যান নির্বাচন দক্ষিণখানের। সেইখানে আমরা ফাইট করে আমাদেরকে অল্প কিছু ভোটের ব্যবধানে আমাদেরকে ফেল করানো হয়েছিল, কিন্তু আমরা ফেল করি নাই। আমরা তাদের অনেক অত্যাচার, তখনকার সময় র্যাব পুলিশ দিয়ে আমাদের অত্যাচার করেছে, ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে, তারপরও জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। তা সেই সুর ধরে যদি বলতে চাই, আপনারা ইতিমধ্যে আমি আপনাদের বলেছি আমি একজন ব্যবসায়ী। আমার একটা ইউনিট রয়েছে উত্তরখানে, আমার নির্বাচনী এলাকায়। সেইখানে আমার একটা ইউনিটে প্রায় 9,000 সামথিং আমার ওয়ার্কার রয়েছে। এই ওয়ার্কারগুলো আমার স্থানীয়ভাবে উত্তরখান দক্ষিণখানে থাকে। তো আমার সবচেয়ে বড় হলো যে এইখানে তো আমার একটা আশার বাণী আছে, আশার আলো আছে। আমি যদি 3 জন করে আমি ধরি, তো 27,000 ভোট। আমি যদি আমার আর সামাজিক কাজগুলোতে ভাই, আমি আমার বাবা, আমার দাদা, এই যে ফায়দাবাদ গণকবরস্থানে আমরা জমি দান করেছি, আমরা মসজিদ করেছি, আমরা মাদ্রাসা করেছি। সামাজিকভাবে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে, আপনারা যদি এলাকায় যান, আপনারা মানুষের কাছে জানতে পারবেন। নির্বাচন তো ভাই মুখ দিয়ে বললে হয় না, নির্বাচন অনেক কঠিন কাজ। তা আমরা নির্বাচনমুখী মানুষ, আমরা এই দলটার সাথে আমাদের জীবনের মূল্যবান সময় আমরা অতিবাহিত করেছি। আমি বিশ্বাস করি, আমি আশা করি যে আমার দল এবং আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই আমাকে বিবেচনায় আনবেন। আমি যদি মনোনয়ন পাই, আমি মনে করি আমি বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশের সবার আগে এই ঢাকা আসন আমি চেষ্টা করব ঘোষণা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা আপনার কি মনে হয়, অভিজ্ঞতা কি আপনার? দেখুন, আসলে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কাছে আমরা যেরকম আশা করেছিলাম, আমরা কিন্তু আশান্বিত। আমরা সেই আশাটুকু আমাদের পূরণ হয়নি। বিভিন্ন সেক্টর, যেমন আমি একজন ব্যবসায়ী হিসেবে বলবো, আমাদের এই যে বিশেষ করে গার্মেন্টস ব্যবসায় আমরা শতকরা 84% রেমিটেন্স আমরা বাংলাদেশে, যারা আমরা এক্সপোর্টার, আমরা এই রেমিটেন্সটা আনি। আমাদের অনেক রকমের সমস্যা এই ব্যবসায়, আমাদের পাওয়ার হলো একটা বড় সমস্যা। আমাদের ব্যাংক, বিমা, বন্ড, কাস্টমস থেকে শুরু করে আমাদের পদে পদে আমাদের বাধা। ব্যবসায়ী বান্ধব সরকার যদি না হয়, ব্যবসা যদি দেশে না থাকে, আপনার অবস্থা কোথায় যাবে, আমার অবস্থা কোথায় যাবে, দেশ কোথায় যাবে, আমরা সেই রকম আশা করতে পারি না। আচ্ছা, সেই সুর ধরে যদি বলতে চাই, আগামী দিনে যে নির্বাচন হবে, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, যে আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু, আমরা মনে করব যে আসলে আগামী নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হবে। এই কারণেই যে আমরা চিন্তা করি যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই নিশিরাতের সরকার, ভোটবিহীন সরকার, ভোট কেন্দ্রে যে তাদের আমাদের জনগণের কোনো ভোট আমরা প্রদান করতে পারি নাই। রাতের বেলায় ভোট হয়ে গেছে, সকালে তারা এমপি, মন্ত্রী, কাউন্সিলর হয়ে গেছে। আমরা সেই ভোটটুকু কিন্তু আমরা এখন আশা করি না, কারণ এই নতুন প্রজন্ম রয়েছে, নতুন প্রজন্মেরও একটা বড় ভোট ব্যাংক রয়েছে এই দেশে। তা আমি মনে করি যে এই গভর্নমেন্টের যদি শুভ বুদ্ধির উদয় হয়,
সত্যি একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন তারা করবে, জনগণ তাদের ভোট প্রদান করবে, তাদের পছন্দের প্রার্থীকে করবে, এটি আমরা আশা করি। নির্বাচনের আগে আমরা দেখি যে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, বর্তমান সময়ে আমরা তাই দেখছি। এবং আপনার কাছে কি মনে হয়, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে ভূমিকা কতটুকু রাখতে পারবে, আপনার কি মনে হয়? আমি যতটুকু দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা আসলে এটা তো ধরে রাখতে হবে, এটা তো গভর্নমেন্টের কাজ, এটা তো গভর্নমেন্ট তার আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে কাজে লাগাবে এটা একমাত্র গভর্নমেন্টই বলবে। তা আমরা আশা করি আইন শৃঙ্খলার তো মানে ধরে রাখতেই হবে, নাহলে তো নির্বাচন অবাধ নিরপেক্ষ বলা যাবে না। তা আমরা বলবো গভর্নমেন্টের যে রকমের চিন্তা চেতনা নির্বাচনকালীন সময় তাদের আইন শৃঙ্খলা কিরকম হওয়া উচিত, এটা তো গভর্নমেন্ট ভালো বোঝে। আমি মনে করি অবশ্যই তারা এটার একটা অনতিবিলম্বে একটা স্টেপ নেবে। আমরা যখন বিভিন্ন সময় তরুণদের সাক্ষাৎকার গ্রহণ করি, তখন আমরা দেখেছি যে তারা অনেকেই নির্বাচন বা রাজনীতি এটার প্রতি তাদের অনীহা হারিয়েছে। সেই অনীহাটা আসলে পুনরুদ্ধার করতে আপনারা বিএনপির পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন? ইনশাল্লাহ এটা আসলে আমি না সহ এটা আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটার প্রতি খুবই উনি অ্যাটেনশন দিয়েছেন যে নতুন প্রজন্মের ভোটারদেরকে আনতে হবে। আসলে তো ওই যে কথাটা বারবার চলে যায়, একটি দেশে ধরেন 20 বছর এই দেশের গণতন্ত্র ছিল না, এই দেশের নির্বাচনী ব্যবস্থাপনা ছিল না। এখন এটাকে নার্সিং করে, এটাকে উদ্বুদ্ধ করে এই নতুন প্রজন্মের ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া বা রাজনীতির প্রতি যে জিনিসটা আপনি বলেছেন যে রাজনীতির প্রতি যে অনীহা, আসলে এটা একটা ওই আবার বলি ফ্যাসিস্টদের আমলে এটা একেবারেই মানে ভেঙ্গুর হয়ে মানে ধ্বংস হয়ে পড়েছে। এখন আমাদের দল, আমার পার্টির চেয়ারম্যান এবং এই দেশের মানুষ সবাই এটাকে আমরা চেষ্টা করতেছি যে এই রাজনীতির অনীহা, রাজনীতির প্রতি যে অনীহা বা ভোট কেন্দ্রে যাওয়ার যে অনীহা, এটা যাতে ফিরে আসে, এটার জন্য কিন্তু আমরা যথাযথ আমাদের কাজগুলো আমরা চেষ্টা করতেছি করে নেওয়ার জন্য। বর্তমান সময়ে আসলে আপনারা যে কাজগুলো করছেন প্রচারণার ক্ষেত্রে কতটা সফল মনে করেন নিজে? আসলে মানুষ আপনাকে কেন ভোট দিবে যদি আপনি মনোনয়ন পান? দেখুন, আমরা ইতিমধ্যেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমরা রাষ্ট্রীয় কাঠামো 31 দফার লিফলেট আমরা একটা চলমান প্রক্রিয়া, আমরা প্রায় প্রতি সপ্তাহে আমি যেমন নিজেই আমি 2-3 দিন 4 দিন পর্যন্ত আমি উঠান সভার মাধ্যমে, আলোচনা সভার মাধ্যমে, মত বিনিময় সভা করে আমরা এই 31 দফার লিফলেট বিতরণ শুরু করেছি। আরেকটা হলো যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ছিল। আমরা এই দেশের মানুষ এই গত 18-19 বছর একটি চিন্তা, তারা ঘর থেকে বেরোতো না। ইতিমধ্যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা করতে সক্ষম হয়েছি। আমরা খেলাধুলায় মনোনিবেশ করতেছি। অর্থাৎ আমরা চাচ্ছি সংস্কৃতির দিক দিয়ে আগানোর জন্য, আমরা চাচ্ছি লেখাপড়াকে আরো এগিয়ে নেওয়ার জন্য। একটা মানুষ একটি সমাজে থাকলে, আমি আমার কথাই বলবো, আমি আজকে নির্বাচন আসছে দেখেই আমি কিন্তু মাঠে নেই। আমি যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি, আমি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছি, রাজনৈতিক কর্মসূচি পালন করছি, আমি গরিব দুঃখী মানুষের সাথে আছি, আমি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাঠে ঘাটে হাটে, আমি জানাজা হলে জানাজা যাচ্ছি, আমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে যাচ্ছি। অর্থাৎ মানুষ কি সম্পৃক্ততা বাড়াচ্ছেন, আমরা জনগণের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের সবচেয়ে বড় কনফিডেন্ট। জনগণ আমাদের সাথে আছে। দেখেন, বিগত এই যে আমি কথাগুলো বললাম যে বিগত এই একটি কঠিন সময়ের সময় আমরা এই এলাকা নির্বাচন করেছি, আমরা সেখানে রেজাল্টও পেয়েছি, জনগণ আমাদের সাথে আছে। অর্থাৎ আমি কনফিডেন্ট হলো যে জনগণ আমাদের সাথে আছে। আমরা মনোনয়ন পেলে, আমি মনোনয়ন পেলে ইনশাল্লাহ অবশ্যই আমি
ওভারকাম হবে এখান থেকে ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম বিএনপি নেতা এবং ব্যবসায়ী নেতা এম কফিলউদ্দিনের তার পরিকল্পনা। তিনি যদি ঢাকা 18 আসন থেকে মনোনয়ন পান এবং নির্বাচন করেন, সেক্ষেত্রে আসলে তিনি তার জনগণের জন্য আসলে কি ধরনের পদক্ষেপগুলো নেবেন, কাজগুলো করবেন। জনাব এম কফিলউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। আমি ঢাকা 18 আসনের সর্বস্তরের আমার জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে, আমার প্রাণপ্রিয় এলাকাবাসীকে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ যদি আমাকে মনোনয়ন দেন, আমার পার্টি যদি আমাকে মনোনয়ন দেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি এলাকার উন্নয়নমূলক কাজগুলো করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত থেকে আপনাদের সাথে আমি এলাকার কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।